আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, বললেন নোংরামির অংশ হতে চাই না। পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। বিশ্বের যেখানেই থাকুন ভোট দিতে পারবেন প্রবাসীরা, জানালেন সিইসি। রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাজধানীতে রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা, সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি। শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কড়া বার্তা। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো, বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে তিনি এই নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন। নির্বাচনকে ঘিরে কদিন ধরে চলে আসা সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় তামিম শেষমেশ এই সিদ্ধান্ত নিলেন। শুধু তামিম ইকবাল নয়, তার সঙ্গে বিসিবি নির্বাচন থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ১০ জন সরে দাঁড়িয়েছেন। তারা আজ দুপুর ১২টার মধ্যে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তাদের সবাই বলেছেন, সরকারের বর্তমান ক্রীড়া প্রশাসন এই নির্বাচনে হস্তক্ষেপ করছে, তাই তারা এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো উপায় দেখছেন না। সেজন্যই তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণ না করার। নিজের নাম প্রত্যাহার করার কারণ হিসেবে বিসিবিতে তামিম ইকবাল সাংবাদিকদের জানান, যেভাবে এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আসলে নির্বাচন নয়। এখানে ইচ্ছা মতো যার যেটা প্রয়োজন সেই নিয়ম প্রয়োগ করা হয়েছে। এই নির্বাচন বিসিবিতে একটা কালো দাগ হয়ে গেল। এটা নির্বাচন নয়, এটা ফিক্সিং। হয়তো এই নির্বাচনে অনেকেই জিতে বিসিবির চেয়ারে বসবেন, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই নির্বাচনে ক্রিকেট হেরে গেল। তামিম বলেন, আপনাকে যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা ডিজার্ভ করে না, দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না। মূলত পরিচালক পদে ভাগাভাগির সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ায় বিসিবির এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বা নাম প্রত্যাহারের ঘটনা ঘটল। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার পরিপ্রেক্ষিতে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত ১৫ ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট করেন। ফারুকের সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই ১৫ ক্লাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ দেয়। এ বিষয়ে বিসিবির নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আমার দেশকে বলেন, আমাদের সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে, আমরা কেউ আদালতের নির্দেশনার বাইরে যেতে পারবো না। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ করা হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে। এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয়। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য ৮৪,৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। মঙ্গলবার রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এসব কথা জানান তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক। প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শীঘ্রই আমরা
পোস্টাল ভোট বিডি নামের একটা মোবাইল অ্যাপ চালু করব। তিনি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট ডিটেলস লাগবে এবং প্রবাসে আপনার ঠিকানা দিতে হবে। এই অ্যাপের মাধ্যমে আপনার ফেস আইডেন্টিফিকেশন করতে হবে, লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতে যে ডাক সেটা ফেরত পাঠানোর জন্য যে খাম সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ভোট প্রদান করার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন, এটা যথাস্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগ নিতে হবে। আমরা আশা করব আমাদের সব প্রবাসী ভাই বোন এই সুযোগ কাজে লাগাবেন। এদিকে রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ সহ ৭ দফা প্রস্তাব দেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, অর্থায়ন ক্রমেই কমে আসছে, এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হলো তাদের প্রত্যাবাসন শুরু করা। এদিকে রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা সম্ভবত এ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত। রাজধানীতে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সকালেও চলেছে, যদিও তার তীব্রতা খানিকটা কমে এসেছে। এই রেকর্ড বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। মিরপুর, বিজয় সরণি সহ বহু এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও সারাদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কম বেশি থাকতে পারে। এদিকে আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শেষ পর্যন্ত শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র, ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় ৭ বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় কয়েক ঘন্টা পরই এই শাটডাউন শুরু হয়। ২০১৮ সালের পর এটি প্রথম সরকারি শাটডাউন এবং এতে অপ্রয়োজনীয় কর্মীদের অবৈতনিক ছুটিতে রাখা হবে। মঙ্গলবার মার্কিন সিনেটে মধ্যরাতের সময়সীমা অতিক্রম করে তহবিল বাড়ানোর জন্য ভোট ব্যর্থ হওয়ায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের অপসারণের মেয়াদ বাড়ানোর হুমকি দেওয়ার পর মার্কিন সরকার একটি সরকারি শাটডাউনের দিকে ঝুঁকে পড়ে। এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা উভয় একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। এদিকে আগুনে ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোটের আগে তিনি হুমকি দিয়েছেন, ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ডেমোক্র্যাটদের পছন্দের প্রোগ্রাম বাতিল করা হবে এবং আরও ফেডারেল কর্মীদের বরখাস্ত করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা অনেক লোককে ছাঁটাই করব, এর মধ্যে বেশিরভাগই হবে ডেমোক্র্যাট। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোতে ঢুকছে উল্লেখ করে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্স জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার ঠিক আগে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এতে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায় এবং
শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়ে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির হুমকি তৈরি হয়নি। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এরপর থেকে বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি 6 মাত্রার ছিল। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে সরকার উদ্ধার কর্মী সংস্থাগুলোকে নামিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ শুরু হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।